ডেপুটি ম্যানেজার লেভেলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আসবো আবার আপনার কাছে। আমি সৌমেন্দ্রমোহন বাবুর কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওয়েটল্যান্ড যে ভরাট হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, সেটাও জানতেন, 2 বছর ধরে জানতেন। মানে দেখুন, আমরা কনভিন্স যে এই সরকার কাজ করছে না। আজকে জবাব চায় বাংলাতে যারা দর্শক আমার, নিয়মিত দর্শক আমার, তারা এটা দায়িত্ব নিন এই ক্লিপটা অন্য কাউকে পাঠানোর, যিনি এখনও বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন অত্যন্ত দক্ষ প্রশাসন এবং তারা খুব সেফ আছে। নেই সেফ, কেউ সেফ নেই। লগ্নজিতা চক্রবর্তীও ভেবেছিল আমি সেফ, আমি সেকুলার গান গেয়ে বেঁচে যাব, বাঁচতে পারেনি। ঠিক সেভাবে যে আজ মগরাহাটে বসে আছে, সে হয়তো ভাবছে আমি সেফ, আমি শামশেরগঞ্জে থাকি না। আর যে এই মুহূর্তে ফ্ল্যাট বাড়িতে নাজিরাবাদের থেকে কিছুটা এগিয়ে খুব বড় কোনো ফ্ল্যাট বাড়িতে বসে আছে, সে হয়তো ভাবছে বাবা রোহিঙ্গা কলোনি আমার চারপাশে হয়নি, ওটা না হয় ঘুনি বস্তিতে আছে। কেউ সেফ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হন রাজ্যের সিএম, চিফ মিনিস্টার, মানে এটা ময়ূক চিৎকার করে বলছে, বা শুভেন্দু অধিকারী বলছে, বা সুকান্ত মজুমদার বলছে, অধীর চৌধুরী বলছে, এমনটা নয়। রাজ্যের যিনি নিজেকে অভিভাবক বলে দাবি করেন, তিনি 2 বছর আগে বলেছিলেন এই ওয়েটল্যান্ডের কথা। হয় তারপরে কেউ শোনেনি, কোটি কোটি টাকা তোলা হয়েছে, যার ভাগ হয়তো অন্য কোনো জায়গায় পৌঁছেছে, যার জন্য মুখ বন্ধ থাকতে হয়েছে, বা যদি এটা নিয়ে সিবিআই তদন্ত হয় তাহলে আঁচ একদম ওপরতলা অব্দি পৌঁছাবে, যার জন্য মুখ বন্ধ থাকতে হয়েছে। নয়তো এটা ছাড়া তো কোনো যুক্তি নেই। 2 বছর আগে 24শে জুন 2024, আমি সৌমেন্দ্রমোহনদার কাছে যাব তার আগে একবার ওই অংশটা শোনাই। নিজে বলছেন সিএম পুকুর ভরাট হচ্ছে, ব্যবস্থা নিতে 2 বছরে এই 8টা 20 অব্দি কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আজ তার জবাব চায় বাংলা। শুনুন। পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো, যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ, দখল করে বাড়ি করে নিচ্ছে। বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে। পুরো কন্ট্রাক্টর প্রমোটার রাজ একটা সিপিএমের আমল থেকে তৈরি হয়েছিল, সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে। আর যারা এর পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সৌমেন্দ্রমোহনবাবু কি বলবেন? মানে হয় এটা হতে দেওয়া হচ্ছে, এটা আইওয়াশ, নয়তো বড় কোনো টাকার খেলা আছে এর পেছনে। পুকুর ভরাটের কথা বললেন, পুকুর, এবং উনি বলেছিলেন তার আগে জল ধরো জল ভরো। এবার পুকুর ভরাটের ক্ষেত্রে এই পূর্ব কলকাতায় জলজমিতে 4000 পুকুর ছিল, এখন সেটা এসছে 400 পুকুরে। 4000 পুকুর ছিল 2017 সালে। 2017 সালে উনি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিকে রিফর্ম করলেন, তার কিছু মডিফিকেশান করলেন। আগে ছিল চিফ সেক্রেটারির আন্ডারে। এর আগের যে সরকার ছিল 2006 ইস্ট কলকাতা ম্যানেজমেন্ট অথরিটি ফর্মেশন হয়েছিল উইথ অ্যাক্ট রুলস অ্যান্ড রেগুলেশন। উনি সেটাকে 13 মেম্বার্স কমিটি করলেন এবং একজন মিনিস্টারকে, যিনি পরিবেশ মন্ত্রী এখন আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ওনাকে বসালেন মাথার উপর। তারপরেতে কাজ হলো কি, এই যে তোমরা বলছো ভূমি দপ্তর, এই দপ্তর, বিএলআরও, এগুলোর কোনো ব্যাপার না। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি সেই সর্বেসর্বা, সে যা কিছু করার করবে। এবার সেখানে দেখা গেল কি, যেগুলো জলা জমি, সেগুলো জলের দামে ওখানকার যে ব্রোকাররা ছিল সেটাকে অফার দিতে লাগলো পাবলিককে। যারা ভালো বুঝলো তারা চলে এলো ওখান থেকে ব্যাক করে, যারা ভাবলো যে না আমি অসৎ উপায় কিছু করব তারা কিনলো। এবার কেনার সময় কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রি ফি পেলো, রেজিস্ট্রেশন ফি পেলো। কী করে পেলো? তুমি জলজমি কিনতে পারো, তুমি সেখানে মাছ চাষ করতে পারবে, অথবা তুমি ফসল ফলাতে পারবে। তুমি তার ল্যান্ড ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না, বা নির্মাণ কাজ করতে পারবে না, বসত বাড়ি করতে পারবে না, বা গোডাউন করতে পারবে না। তাহলে এই মোমোর ফ্যাক্টরি থেকে শুরু করে এই গোডাউনটা হলো কি করে? বলছি আস্তে আস্তে, এটা অনেকটা বড় খেলা। এবার আমি এটা কি টাকার খেলা আছে? টাকার তো খেলা আছে, প্রত্যেক স্তরে টাকার খেলা আছে। এবার আমি কিনলাম, কিনে আমি একজনকে বেচে দিলাম জলজমিটা। তার কাজ হলো জমিটাকে ভরাট করা। সে আবার ভরাট করার পর সে আবার একজনকে বেছে দিল, আমি ভরাট করে দিয়েছি, এবার তুমি একটা ইনফ্রাস্ট্রাকচার বানাও। ইনফ্রাস্ট্রাকচার মানে টেম্পোরারি কোনো সেট বানাও। সে টেম্পোরারি সেট বানালো। সে আবার কি করলো, আরেকজনকে বেছে দিল যে তুমি গোডাউন তৈরি করো।
গোডাউন মালিক আবার কি করলো, সব কিছু ব্যবস্থা করে সে আবার একজনকে লিজে দিয়ে দিল, লং টার্ম লিজে, অনেক টাকার বিনিময়ে। তো এতগুলো হাত বদল হলো। এবার গোডাউনটা যে তৈরি হলো, গোডাউনে তুমি বলছো, এই যে সবাই বলছে যে ফায়ার অডিট আমি হচ্ছে একটা না। জিনিস বুঝতে পারছি না সোমেন্দ্রবাবু, মানে চোখের সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরটা যে ভরাট হচ্ছে সেটা তো এলাকার লোক দেখতে পাচ্ছে, তা পুলিশ কমপ্লেন করবে না তারা? পুকুর না, এটা ইন্টারন্যাশনাল ট্রিটি এগ্রিমেন্ট ভারত সরকারের সাথে রামসারে হয়েছিল ইরানে। এটা হয়েছিল 2002 সালে 19শে আগস্ট, এবং এইটাকে ভারত সরকারের বেনিফিট কী ছিল, একে টেকনিক্যাল সাপোর্ট দেবে ইউনাইটেড নেশন, এবং এটাকে বাঁচিয়ে রাখতে হবে যা পৃথিবীর যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পৃথিবীতে যে সাইক্লোন আসছে, পৃথিবীতে যে বায়ু দূষণ বাড়ছে, সেগুলোর জন্য এটা কাজ করবে এবং জীববৈচিত্র্য থাকবে। এটাকে মুখ্যমন্ত্রীর রক্ষা করা উচিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কী করলেন, এটাকে বাসস্থানে রূপান্তরিত করলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে শর্ট টার্ম গেনের কথা, তার জন্য সমস্ত কিছু বিক্রি আমি বাটা একটা করে বলে দিচ্ছেন শেষ হয়তো। করছি। আমি সোমেন্দ্রনাথদা, এই ওই এলাকার, আপনাকেই আমি সময় দিচ্ছি এরপরে, ওই এলাকার যারা বামপন্থী নেতা কর্মী বা বিরোধী যারা, তারা বলছেন এই গোটা এলাকাটাই যে এই জলা জমি ছিল, এবং এটা আমি জানি না এটা কবে ভরাট হলো এবং এত বড় একটা হাব তৈরি হয়ে গেল। দেখুন, এই শিল্প হওয়া ভালো, কিন্তু একটা সময় যে দলটা কৃষি জমির ওপর কেন টাটার ফ্যাক্টরি হবে তাই নিয়ে এত আন্দোলন করেছিল, তাদের সামান্যতম কোনো কথা আমি দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট আমি কোনো মানবাধিকার কর্মীকেও দেখতে পাচ্ছি না, কোনো এনভায়রনমেন্টালিস্টকে দেখতে পাচ্ছি না। ওই কোনো কেন হোলির দিন রং খেলা হচ্ছে, দীপাবলির দিন কেন বাজি ফাটানো হচ্ছে, যে কর্মীরা হঠাৎ করে রুদালি কান্না কাটতে চলে আসেন না, তাদেরকেও দেখতে পাচ্ছি না। কেন বলুন তো? দেখুন ওখানকার আঞ্চলিক লোকেরা কি বলছে। দুপুরে যে গোডাউনটা পুড়ে গেছে, ওই গোডাউনের মালিক বা ডেকোরেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাস অ্যারেস্ট হয়ে গেছে। ওই জমিগুলো কি জমি ছিল? ওই জমি সবটাই ফিচারি ছিল এক সময়। হরিহর দাস চৌধুরীর 330 বিঘে জমি ভেস্ট জমি সব। সেই জমি বামপন্থীর আমলে সব কৃষকদের মধ্যে বন্টন করা হয়। কিছু জমি বিভিন্ন সংস্থা আসলে তাকে ল্যান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিডিও থেকে, বিএলও থেকে, যেমন এদেরকে দেওয়া ছিল, হাওড়া বুনসিজনকে দেওয়া ছিল 25 একর 61 শতক জমি। ছেলেখেলা 25 একর, মানে বিঘে হলে 75 বিঘা জমি টোটাল দেওয়া ছিল সবটা। সেই জমির মধ্যে অবশ্যই পুড়ে যাওয়া গোডাউন আছে, আর অনেক কিছু বেআইনিভাবে তৈরি হয়েছে, যা একটা কোনো প্ল্যান অ্যাপ্রুভ নেই। ভূমি মানে জমির চরিত্র পরিবর্তন করা যাবে না, একটা ইট গালা যাবে না, হ্যাঁ, এখন লাইসেন্স দেবে না, কারেন্ট দেবে না, বিএলআর থেকে বন্ধ, মিউটেশন বন্ধ, কনভার্সন বন্ধ, তারপরে হচ্ছে কি আপনার রেজিস্ট্রেশন বন্ধ। তবু হয় কি করে এগুলো? সরকার ঘুমোচ্ছে? হচ্ছে কি করে? সবাই তো যোগ আছে, শাসক শ্রেণী থেকে আরম্ভ করে সবাই যোগ আছে, অবাধে চোখে ওদের টাকা লুট হচ্ছে। প্রত্যেকটাই তো যুক্ত বলছি, কে নেই? প্রধান না থাকলে হয় নাকি? সদস্য না থাকলে হয় নাকি? তার এলাকা হচ্ছে সে আমার চক্ষু মুজে আছে। ওখানে যতগুলো কনস্ট্রাকশন আছে, এই শোরুম আছে, গোডাউন, সব বেআইন, সব এ টু জেড। সোমেন্দ্রবাবু কি বলবেন? এটা তো মারাত্মক অভিযোগ করছেন এই যারা স্থানীয় যারা রয়েছেন। সোমেন্দ্রনাথবাবু আমি বলবো, হ্যাঁ বলুন। বেআইনি বলেই তো তার লাইসেন্স নেই। বেআইনি থাকলে তাকে পলিউশন কন্ট্রোল বোর্ডও লাইসেন্স দেবে না। পলিউশন কন্ট্রোল বোর্ড লাইসেন্স না দিলে পঞ্চায়েত বা ট্রেড লাইসেন্সও দেবে না, ফায়ার লাইসেন্সও হবে না, ফায়ার অডিটও হবে না। যা কিছু হচ্ছে সমস্ত কিছুই বেআইনিভাবে হচ্ছে পুরোপুরি। কারণ আমি একটা জিনিস বলতে চাই, এই যে ল্যান্ডগুলোকে যেভাবে ট্রান্সফার করা হয়েছে একের থেকে আরেকজনের, এটা হয়েছে 2012 সাল থেকে। কারণ এই যে ডেকোরেটার্সের লোক, ইনি গঙ্গাধরবাবু 2013-তে গোডাউন করেছিলেন। আর তুমি যদি ম্যাপ দেখো, স্যাটেলাইট ম্যাপ দেখো, 2022-এ দেখবে সারি সারি নীল রঙের সেট, 2022-এ ম্যাক্সিমাম, এবং 2011-র পর থেকে এটা আরম্ভ হয়ে গেল। কড়া নিয়ম ভারতবর্ষে নেই না রাজ্যে নেই, তার জন্য এটা হচ্ছে।
মানে আমি যে পরিমাণ পলিউশন বাড়ছে, যে পরিমাণ আমাদের মানে মাটির নিচে জল কমে যাচ্ছে, এরপরে তো সত্যি মানে পলিটিক্সটা হবে হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে। খুব ভালো। ইন্টারন্যাশনাল প্ল্যানেট ফর ক্লাইমেট চেঞ্জ বলেছে কলকাতা 2050-এ জলের তলায় চলে যাবে। ব্রিটিশরা বলেছিল পূর্ব দিকে যত নর্দমার জল, নিষ্কাশনের জল যাবে, নোংরা জল, আর পশ্চিম দিকে থাকবে গঙ্গা জল, খাবার জল। এইভাবেই করেছিল এবং কলকাতার ঢালটা ছিল পূর্ব দিকে, এবং সেই ঢালটাকে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিছু ঘুরিয়ে দেওয়া হলো ক্যানেল গঙ্গার দিকে, এরকম হচ্ছে। এখন টালিনালা ব্যারেজ তৈরি হবে, তো সব কিছু মানে গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল হয়ে গেল মানে কি, ওখানে এখন যদি কনস্ট্রাকশন হয়, কলকাতার গ্যাস চেম্বারে রূপান্তরিত হবে। কলকাতার বায়োডাইভার্সিটি, ওখানে পরিযায়ী পাখি আসতো, বায়োডাইভার্সিটি বলে কিচ্ছু নেই, এবং ওখানে মাছের চাষ হতো। 4000 হেক্টর শুধু পুকুর ছিল, আর ডেলি 150 টন করে তোমার সবজি বাজারে আসতো। তো এই যে ওইখানে একটা ভেজিটেবল হাব তৈরি করতে পারতো, ওখানে একটা ফিশ ডেলিভারি করতে পারতো। কারণ রাজ্য সরকারের বলেছিল, ভারত সরকারের সাথেও আবার রাজ্য সরকারের একটা চুক্তি হয়েছিল, ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ড, ওয়াইজ ইউজ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেটা ভারত সরকার যেমন ইন্টারন্যাশনাল ট্রিটিতে বলেছিল, সেরকম রাজ্য সরকারের কাছেও ভারত সরকারের সাথে একটা চুক্তি ছিল যে একটা ওয়াইজ ইউজ করা হবে ওয়েটল্যান্ডটাকে। সেই ওয়েটল্যান্ডটাকে ইউজ করা হয়নি, তার ফলে কলকাতাটা আস্তে আস্তে একটা গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।